হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ সেশন। দেখো, আমরা স্পেশাল একটা এমসিকিউ সলভিং সিরিজ লঞ্চ করেছি। ব্যাপারটা এরকম কি, আমরা প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরবো এবং টপিক ধরে ধরে সেই টপিকের সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে মোটামুটি সমস্ত জোন থেকে আমরা কভার করব। 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, বারবার বলছি 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফর গভর্নমেন্ট এক্সামিনেশন। তোমরা সিজিএল দাও, সিএইচএসএল দাও, ডব্লিউবিসিএস দাও, বা এখানে প্রচুর স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন যেটা ইউপিএসসি ওরিয়েন্টেড। তো এই পুরো 50টা কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার চান্স খুব বেশি। এই গোটা 50টা কোয়েশ্চেনের একটা ফুল ডিটেল ডিসকাশন সেশন আমরা কন্ডাক্ট করব। প্লিজ, বারবার বলছি, ডোন্ট মিস অর স্কিপ দিস কোয়েশ্চেন্স। ঠিক আছে, চলো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, আজকে আমাদের টপিক হচ্ছে লর্ড ওয়েলেসলি। চলো আমরা শুরু করি। প্রথম কোয়েশ্চেন, লর্ড ওয়েলেসলি, who did Lord Wellesley succeed to become the Governor General of India? ঠিক আছে, আচ্ছা, লর্ড ওয়েলেসলির আগে কে গভর্নর জেনারেল ছিল? কোয়েশ্চেন হচ্ছে এটা, মানে কার পরে লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হয়। চলো একবার দেখে নি লর্ড ওয়েলেসলি। প্রথমে দেখবো যে লর্ড ওয়েলেসলির টাইম লাইনটা কত ছিল। দেখো, লর্ড ওয়েলেসলির যে টাইম লাইনটা যদি আমি দেখি, তাহলে দেখো এখানে আমরা দেখছি 1798 to 1805 হচ্ছে লর্ড ওয়েলেসলির টাইম লাইন। একবার একটু ব্যাকে যাই, দেখো ওয়ারেন হেস্টিংস 1773 to 85, জন ম্যাকফারসন। ওয়ারেন হেস্টিংস এর পর কিন্তু একটা খুব অল্প টাইমের জন্য ম্যাকফারসন বলে একজন ব্রিটিশ লর্ড তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্বে নাই। এবং ওয়ারেন হেস্টিংস এর টাইমেই তোমরা অলরেডি জানো কি আর্থিকভাবে রেভিনিউ রিফর্মস নিয়ে অনেক প্রবলেম হয়েছিল এবং সেই কারণে হিউজ পরিমাণ করাপশনও হয়। এবং এই ম্যাকফারসনস এরাকে বলা হয় দ্য এরা অফ ডার্টিয়েস্ট জবরি। এই কথাটা আমি বলছি না, এই কথাটা লর্ড কর্নওয়ালিস নিজে বলেছিলেন। সব থেকে বেশি করাপশন হয় এই এরাতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হিস্ট্রিতে মোস্ট করাপ্টেড এরা। তারপর আসে লর্ড কর্নওয়ালিস 1786 to 93, তোমরা শুনেছো অলরেডি। আচ্ছা, পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল বা জমিদারি সিস্টেম। তারপর জন শোর 1793 to 98, এবং তারপরে আসে লর্ড ওয়েলেসলি। তাহলে আনসার কি হবে? চলো আমরা দেখে নিই। আনসার হবে, রাইট আনসার ইজ কি, জন শোর। কারণ জন শোরের পরই কে এসেছিলেন? লর্ড ওয়েলেসলি, জন শোর। চলো নেক্সট, সরি, what was the primary objective of Lord Wellesley upon his arrival in India? ভারতে আসার পর লর্ড ওয়েলেসলির প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? কেন লর্ড ওয়েলেসলি ইন্ডিয়াতে এসেছিলেন এবং এসে ওনার মেন অবজেক্টিভ কি ছিল? দেখো, আনসারটা যদি আমাকে খুঁজতে হয়, একটা জিনিস তোমাকে দেখতে হবে। চলো একটা জিনিস দেখায়। দেখো, লর্ড ওয়েলেসলি যখন ভারতে আসে তখন পরিস্থিতি কিন্তু খুব ডেঞ্জারাস ছিল। ঠিক কেন? এই দেখো, নেপোলিয়নের ইন্ডিয়াতে অ্যাটাক করার চান্স খুব বেশি ছিল। অ্যাকচুয়ালি কি হয় তখন, অ্যাকচুয়ালি প্রধান কারণ দেখো, জাস্ট আমেরিকা স্বাধীন হয়েছে, আমেরিকান ইন্ডিপেন্ডেন্স হয়েছে এবং সেটা ফ্রেঞ্চদের সাহায্যে, ফ্রেঞ্চদের হেল্পে হয়েছে। এবং তারপরে পরে কিন্তু আস্তে আস্তে তখন ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট, যিনি চার্জে আছেন, উনি হচ্ছে নেপোলিয়ন। আর নেপোলিয়ন কিন্তু প্রচন্ড ডেঞ্জারাস। ব্রিটিশরা যেরকম ভাবে ওই লোকে ভূত দেখলে ভয় পায়, নেপোলিয়নকে ওরকম দেখলে ভয় পেত। তোমরা অলরেডি যারা একটু ঘাটাঘাটি করছো পড়েছো নেপোলিয়নের কন্টিনেন্টাল সিস্টেম এন্ড অল। এবং নেপোলিয়ন কিন্তু অনেক দূর, মানে মরক্কো অব্দি চলে এসেছিল। তো একটা স্বাভাবিক টেনশন ছিল যে নেপোলিয়ন এরপর কি করবে। নেপোলিয়ন যদি ইন্ডিয়াতে চলে আসে তাহলে তো ব্রিটিশ হাতছাড়া হয়ে যাবে, মানে পুরো ইন্ডিয়া তো দখল করে নিতে পারে নেপোলিয়ন। এই টেনশনে ভুগছিল। তো প্রথম কারণ, লর্ড ওয়েলেসলি যখন ইন্ডিয়াতে আসে, সব থেকে বড় টেনশন যেটা ছিল সেটা হচ্ছে ভারতবর্ষকে নেপোলিয়নের হাত থেকে প্রোটেক্ট করা। তো আনসার সবসময় দেখো আমি এখানে লিখে দিয়েছি, ওয়ান্টেড রিং ফেন্স ইন ইন্ডিয়া। এটা কি আমি পরে বলছি, রিং ফেন্স ইন ইন্ডিয়া। তো নেপোলিয়নকে কিন্তু অ্যাটাক বা নেপোলিয়নের ভয় ছিল। দেখো, অন্য আরো অনেক কারণ আছে। একটা তো তোমার ধরো, আচ্ছা আচ্ছা, কোশ্চেনে কি ছিল? ও, প্রাইমারি অবজেক্টিভ ছিল। তাহলে ভাই এটাই হবে। প্রাইমারি অবজেক্টিভ যদি হয় টু প্রোটেক্ট ইন্ডিয়া ফ্রম নেপোলিয়ন্স এক্সপ্যান্ডিং এম্পায়ার, এইটা হবে রাইট আনসার। চলো আমরা নেক্সট আসছি, নেক্সট কোশ্চেনে। আন্ডার সাবসিডারি অ্যালায়েন্স হু ওয়াজ রেসপন্সিবল ফর বিয়ারিং দ্য এক্সপেন্স অফ ব্রিটিশ আর্মি? অধীনতামূলক মিত্রতা নীতির অধীনে ভারতীয় কোন শাসকের দরবারে মোতায়েন ব্রিটিশ সেনাবাহিনীর খরচ বহনের দায়িত্ব কার ছিল?
কোশ্চেন হচ্ছে এটা কি, দেখো পরিষ্কার কথা এখানে জিজ্ঞেস করছি যে সাবসিডিয়ারি অ্যালায়েন্সে যে অ্যালায়েন্স, এই প্রথাটা কি, এই অ্যালায়েন্সের আন্ডারে ব্রিটিশ আর্মির দায়িত্ব বা ব্রিটিশ আর্মির যে খরচা সেটা কে বহন করবে? তোমরা নিশ্চয়ই সাবসিডিয়ারি অ্যালায়েন্স পলিসিটা শুনেছো, আমি একবার তোমাদের দেখিয়ে দিই। সাবসিডিয়ারি অ্যালায়েন্স এখন কি বলেছে, অধীনতামূলক মিত্রতা নীতি, যেটা যেন ওয়েলেসলি ফেমাস। এখানে নিয়ম হচ্ছে, বলছে যে ইন্ডিয়ান রুলার যে থাকবে, যার সাথে চুক্তি হবে, অ্যাকচুয়ালি কি বলতো, এটা হচ্ছে ব্রিটিশরা এক ধরনের সিকিউরিটি বিজনেস করেছিল, সহজ কথায়। সাবসিডিয়ারি অ্যালায়েন্স মানে সিকিউরিটি বিজনেস, পরিষ্কার গিয়ে বলছে যে ইন্ডিয়ান রাজাকে কি, দেখো আমরা তোমাকে প্রোটেকশন দেব, যে কোনো অ্যাটাকের এগেনস্টে, যে কোনো অ্যাটাকের এগেনস্টে আমরা তোমায় প্রোটেকশন দেবো, তার বিনিময়ে তোমায় কিছু চুক্তি মেনে চলতে হবে। এবার কোয়েশ্চেন হচ্ছে, ভাই কি চুক্তি মেনে চলতে হবে? দেখো তোমাদের দেখিয়ে দিই কি কি টার্মস এন্ড কন্ডিশন রেখেছিল স্বাধীনতা, যদি তুমি সাবসিডিয়ারি সাইন করো। দেখো 1 নম্বর, ইন্ডিয়ান রুলার মাস্ট স্টেশন এ ইউনিট অফ ব্রিটিশ আর্মি অ্যাট ইটস কোর্ট। একজন ভারতীয় রাজাকে ব্রিটিশ আর্মির একটা রেজিমেন্ট কিন্তু তার কোর্টে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, সেই আর্মির সমস্ত খরচা রাজাকে বহন করতে হবে। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, রাজাকে বহন করতে হবে। সেই আর্মির ওখানে একজন ব্রিটিশ রেসিডেন্ট অফিসার রাজার কোর্টে সবসময় প্রেজেন্ট থাকবে, প্লাস সেই আর্মি একজন ব্রিটিশ জেনারেলের আন্ডারে থাকবে। ওই আর্মির যে কমান্ডার হবে সে কিন্তু এই রাজা হবে না। দেখো অদ্ভুত নিয়ম, রাজা খরচা চালাবে, রাজার দরবারে থাকবে, কিন্তু রাজার ওই আর্মির উপর কোনো কন্ট্রোলই নেই। রাজাকে যদি কিছু করতে হয় ওই ব্রিটিশ জেনারেলকে বলতে হবে, সে যদি চায় তাহলেই সে আর্মি অ্যাকশন নেবে, নাহলে নেবে না। অদ্ভুত ব্যাপার। যাই হোক, দ্য কিং হ্যাড নো রাইট টু মেনটেন এনি ইন্ডিপেন্ডেন্ট ফরেন রিলেশন। কোনো বিদেশি সম্পর্ক রাখতে পারবে না, কোনো নন ইংলিশ ইউরোপিয়ানের সাথে সম্পর্ক রাখতে পারবে না, এবং কোনো ব্যক্তিগত মানে অন্যান্য রাজার সাথেও যদি সম্পর্ক রাখতে হয় তাহলেও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি পারমিশন নিতে হবে। অদ্ভুত সিস্টেম। দেখো বলছে অধীনতামূলক মিত্রতা। আরে ভাই, মিত্র মানে তো আমরা দুজন এক। অধীনতা আবার মিত্রতে আবার অধীনতার কি আছে? মিত্র তো একই হবে। কিন্তু দেখো এখানে বলছে অধীনতামূলক মিত্রতা। অধীনতা যেখানে যেখানে অধীনতা আসে সেখানে ভাই মিত্রতা আসে না। অদ্ভুত একটা টার্ম। তো আমরা যদি কোশ্চেনে ফিরি, আমরা কি উত্তরটা দেখবো যে which of the following, sorry এখানে না, under subsidiary alliance who was responsible for bearing the expense of British army? তো উত্তর কি হবে? এটা দেখো সি, ভারতীয় রাজা। এই যে ভারতীয় রাজা, এটা হবে রাইট অ্যান্সার। চলো আগাই। আচ্ছা, which of the following is not a condition of subsidiary alliance? এক্ষুনি আমরা দেখলাম, বলছে নিচের কোনটি অধীনতামূলক মিত্রতা নীতি শর্ত ছিল না। নট আ কন্ডিশন। অনেকে না পরীক্ষায় এই নটটাকে খেয়াল করো না, প্লিজ। যখন হবে পেন দিয়ে নটটাকে গোল করে রাখবে কোশ্চেন মার্কে, ভুল হবে না। আ ব্রিটিশ রেসিডেন্ট অফিসার মাস্ট বি প্রেজেন্ট অ্যাট কিংস কোর্ট। অবশ্যই এটা ঠিক কি ঠিক না বলো তোমরা, এটা ঠিক কি ঠিক না? ঠিক। আচ্ছা, কারেক্ট আনসার, কারেক্ট। দ্য কিং মাস্ট টার্ন আউট অল নন ইংলিশ ইউরোপিয়ানস। এই যে রাজাকে শহর থেকে সমস্ত ইংরেজ মেঝেতে ইউরোপিয়ানদের বের করে দিতে হবে। ঠিক, সম্পর্ক রাখতে পারবে না। সমস্ত নন ইংরেজ যারা থাকবে সেই রাজ্যে তাদের বার করে দিতে হবে। ঠিক, এটাও কারেক্ট আনসার। আচ্ছা, দ্য কিং কুড মেনটেন অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফরেন রিলেশন। আচ্ছা, রাজা স্বাধীনভাবে বিদেশি সম্পর্ক বজায় রাখতে পারবেন। ভাই এটা কোনোদিনই হবে না, কোনোদিনই রাজা বিদেশি সম্পর্ক বজায় রাখতে পারবে না। তো এই অ্যান্সারটা কিন্তু হবেই না, তার মানে এটা কিন্তু নট। চলো আমরা তাও এটা পড়ে নিই। দ্য কিংস দ্য স্টেশন আর্মি মাস্ট বি কেপ্ট আন্ডার ব্রিটিশ। এটাও ঠিক। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা, আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে। যদি ক্লিয়ার হয়ে থাকে, যদি কোশ্চেন ভালো লেগে থাকে, যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক করো, ভিডিওতে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বা কমেন্টস করো। অ্যাকচুয়ালি কি হয় না, কমেন্টস গুলো পেলে আমরা একটু মোটিভেশন পাই, ঠিক আছে, যে আরো ভালোভাবে কিছু নিয়ে আসার। বা তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তোমরা লিখলে কমেন্টসে, আমরা একটু মোটিভেশন পাই, আর কিছুই না। আমাদেরও ভালো লাগে শুট করতে, ঠিক আছে, এইটুকুই। জাস্ট একটু টাইম, কতটুকুই বা টাইম লাগবে। আচ্ছা, which Indian state was the first to enter into subsidiary alliance in 1798? কোন ইন্ডিয়ান স্টেট প্রথমবার সাবসিডিয়ারি অ্যালায়েন্সে এন্টার করে? চলো একবার দেখে নি। দেখো এখানে দেখো, আওয়াধ 1801 হবে। আওয়াধ হবে না। হায়দ্রাবাদ
1798, তাঞ্জোর 99, মাইসোর 99, 1802 ম্যাড্রাস। তাহলে সবার আগে কে? হায়দ্রাবাদ উইল বি দা কারেক্ট আনসার। দেখো তো এখানে হায়দ্রাবাদে আসি আমরা, এই যে হায়দ্রাবাদ কোথায়, হায়দ্রাবাদ কোথায়, এই হায়দ্রাবাদ, ঠিক। তাহলে 1798 কিন্তু হায়দ্রাবাদ এসেছিল। দেখো মাইসোর কত সাল বলছে, চলো আমরা একবার দেখে নিই। এই দেখো মাইসোর এখানে কত বলেছে, 1799, মারাঠা 1802, তাহলে এখানে মাইসোর কত, 1799, কারেক্ট। তাঞ্জোর কত, সেম 1799, আওয়াধ 1801, তাহলে সব থেকে পুরনো কে? হায়দ্রাবাদ উইল বি দা রাইট অ্যান্সার। অধীনতামূলক মিত্রতা নীতিতে সবার আগে সই করেছিল কে? হায়দ্রাবাদ। চলো নেক্সট, prior to the rise of Hyder Ali, Mysore was ruled by which dynasty? হায়দার আলীর উত্থানের আগে মহীশূর কোন রাজবংশের দ্বারা শাসিত ছিল? অবশ্যই আমি তোমাদের আনসারটা আসছি, আনসারটা আসার আগে একটা জিনিস বলি। দেখো যদি এইখানে খেয়াল করে দেখো, আমি মাইসোরকে বলি কেভ অফ আলিবাবা। ভাই প্রচুর বড়লোক দেশ, কেন জানো? এক তো ন্যাচারাল রিসোর্সেস, স্যান্ডেলউড, স্পাইসেস, জেমস এন্ড জুয়েলারি। স্যান্ডেলউড, চন্দন কাঠ, বলারই কিছু নেই। আমার পুষ্পা লাল চন্দন বিক্রি করে ওই কত ইয়ে করলো ফিল্মে, কি জায়গায় চলে গেল। এখানে এটা কিন্তু আরো এক্সপেন্সিভ ভাই, ফার হায়ার এক্সপেন্সিভ দেন লাল চন্দন, ঠিক আছে? পিওর স্যান্ডেলউড, মশলা, স্পাইসেস, হাতির দাঁতের কাছে তো মানে রেয়ার একদম হ্যান্ডিক্রাফট, প্লাস মালাবার কোস্ট, এখান থেকে গোটা ওয়ার্ল্ডে এক্সপোর্ট ইম্পোর্ট হতো। তো মাইসোর অস্বাভাবিক বড়লোক একটা জায়গা ছিল। আর এটা ঠিক কি প্রচন্ড বড়লোক যদি কোনো জায়গা হয় না, স্ট্রং ইকোনমি নিডস আ স্ট্রং পলিটি। কিন্তু দুঃখের বিষয় যে মাইসোরের যে ডাইনাস্টি ছিল, সেই ডাইনাস্টির নাম ছিল ওয়াদিয়ার ডাইনাস্টি, ঠিক আছে? তো এই ওয়াদিয়ার ডাইনেস্টি কিন্তু খুব যে পাওয়ারফুল ডাইনেস্টি ছিল তা না। অ্যাকচুয়ালি কি হয়, 1565 সালে সাউথ ইন্ডিয়াতে একটা যুদ্ধ হয়, যার যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটল অফ তালিকোটা। কার ভিতরে হয়? বিজয়নগর এম্পায়ারের সাথে তোমার সালতানাতের সাথে যুদ্ধ হয়, ডেকানি সালতানাতের সাথে যুদ্ধ হয়। বিজয়নগর যুদ্ধে হেরে যায়, ঠিক। অ্যান্ড ডিউ টু দিস অল রুলার্স ওয়ার অ্যাক্টিং অ্যাজ ভাসাল স্টেট গট ইন্ডিপেন্ডেন্ট। তো কি হয়, বিজয়নগর যুদ্ধে হেরে যায় এবং বিজয়নগরের কন্ট্রোলে যেসব ছোট 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 রাজ্যগুলো ছিল সেগুলো সবাই কিন্তু স্বাধীনতা হয়। এবং মাইসোর কার আন্ডারে ছিল? মাইসোর ওয়াজ আন্ডার ওয়াদিয়ার ডাইনেস্টি। তো এখন স্বাভাবিকভাবেই ওয়াদিয়ার ডাইনেস্টি কিন্তু সিংহাসন কন্ট্রোলে নেয় মাইসোরে। তো আনসার কি হবে? চলো আমরা এখানে দেখি আনসারটা কি। আনসার হবে ওয়াদিয়ার রাজবংশ। আচ্ছা নেক্সট, হু ওয়াজ ইনকম্পিটেন্ট রুলার অফ ওয়াদিয়ার ডাইনেস্টি ডিউরিং হুজ রিন হায়দার আলী রোজ টু পাওয়ার? বলতে চাইছে ওয়াদিয়ার রাজবংশের কোন অযোগ্য শাসকের রাজত্বকালে হায়দার আলী ক্ষমতায় আসেন। আচ্ছা এবার আনসার যদি দেখো, দেখো তোমাকে দেখাই, আমি কি বলেছিলাম? আ স্ট্রং ইকোনমি নিডস এ স্ট্রং পলিটি। এবং মাইসোর যে রাজাটার আন্ডারে কন্ট্রোলে ছিল, উনি এক ব্র্যান্ড মানে উনি এক নম্বরের অপদার্থ রাজা ছিলেন। উনার নাম ছিল চিক্কা কৃষ্ণা রাজা, বা এনাকে বলা হয় কৃষ্ণা রাজা ওয়াদিয়ার। ইজ ভেরি মানে ইনকম্পিটেন্ট রুলার। তো এই আনসারে কি হবে? দেখো আনসারে আমরা দেখবো চিক্কা কৃষ্ণা রাজা উইল বি দা রাইট আনসার। চলো এই যে দেখছো বসে আছে চিক্কা কৃষ্ণা, এইটা চিক্কা কৃষ্ণা রাজা, তোমরা ছবিতে আস্তে করে দেখতে পাচ্ছ। আচ্ছা নেক্সট, ওয়্যার ডিড হায়দার আলী ইনিশিয়ালি সার্ভ অ্যাজ আ পেটি হর্সম্যান অর গার্ড? হায়দার আলী কে ছিল? দেখো হায়দার আলী উত্থানটা বড় অবাক। আমি পৃথিবীতে যত লোকের উত্থান দেখেছি, বড় বড় লোকের, তোমরা পড়বে নিশ্চয়, দেখেছি মানে পড়েছি, প্রত্যেককেই দেখেছি একদম মানে খুবই সাধারণ নাম, মানে খুবই নিম্নমানের কোনো কাজ করতো। সেইখান থেকে হয়তো কোনো একটা ছোটখাটো সেলসম্যান, সে একটা কংগ্লোমারেটের ওনার, হয়তো মানে একদম ইভেন আমাদের পিএম কে তুমি দেখো চা বিক্রি করতেন, উনি পিএম প্রাইম মিনিস্টার হয়েছেন, কম ব্যাপার তো নয়। তো ঘটনা এইরকমই। তুমি স্টিভ জবসকে দেখো, কলেজ ড্রপ আউট। তো পৃথিবীতে যারাই বড় লেভেলে গেছেন, প্রথম ফেজটা না খুবই মানে ইয়ে হয়েছে। তো হায়দার আলী ক্ষেত্রেও তার নর্মাল একটা প্রিজন গার্ড ছিল, একটা ফোর্টে গার্ড হিসেবে থাকতো, একটা দুর্গের গার্ড হিসাবেও অ্যাপয়েন্টেড ছিল, নর্মাল একদম সাধারণ একটা চাকরি। তো কোন ফোর্টে ছিল দেখো, দেখছি আনসারটা দেখার চেষ্টা করি। অবশ্যই হায়দার আলী, বর্ন 1717, বাবার নাম ফাতমা মোহাম্মদ, মায়ের নাম লাল। বাই এডুকেশন আনএডুকেটেড, প্লিজ দেখো আনএডুকেটেড, অ্যান্ড অকুপেশন কি?
গার্ড অ্যাট দিন্দিগুল ফোর্ট। কোথায়? দিন্দিগুল ফোর্ট। তো মাইসোরের পাশে দিন্দিগুল ফোর্টে জাস্ট বেসিক লেভেল একটা নর্মাল গার্ড ছিলেন। তো আনসার হবে দিন্দিগুল দুর্গ। চলো, হায়দার আলী established a cannon factory at Dindigul with the help of which European power? হায়দার আলী কোন ইউরোপীয় শক্তির সহায়তায় একটি কামান কারখানা স্থাপন করেছিলেন? and the answer is going to be, চলো আমরা খুঁজি, answer is going to be sir ये देखिए ফ্রেঞ্চদের সাহায্যে। এই দেখো হায়দার আলী ক্যানন ফ্যাক্টরি তৈরি। ইভেন শুধু তাই নয়, হায়দার আলী নিজের আর্মিকে ট্রেনিং দিয়েছিলেন ইউরোপিয়ান ফরম্যাটে, সেখানেও ফ্রেঞ্চদের হেল্প নিয়েছিলেন। হায়দার আলী ক্যানন ফ্যাক্টরি এস্টাবলিশ করেছিলেন দিন্দিগুলে, সেখানেও ফ্রেঞ্চদের হেল্প নিয়েছিলেন। হায়দার আলী সেকুলার, হি ওয়াজ ভেরি সেকুলার, টাইটেল নিয়েছিলেন সর্বাধিকারী। সিম্বল, হিজ কয়েন্স, নিজের কয়েন্সে হিন্দু গডস এন্ড গডসের সিম্বল বহন করতেন। উনি চামুন্ডেশ্বরী টেম্পল এস্টাবলিশ করেন। তো হায়দার আলী কিন্তু প্রচুর এরকম কাজ করেছিলেন, ঠিক। প্লাস স্ট্রিক্ট ল অ্যান্ড অর্ডার মেনটেন করেছেন, তুঙ্গভদ্রা দোয়াব ক্যাপচার করে রেখেছিলেন। তো এই দেখো এখানে আমি প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়াল ইমেজ কিন্তু তৈরি করে আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি, ঠিক। এই দেখো, তো এখানে যে কোশ্চেনটাই ফিরি, তাহলে কি আনসার? হায়দার আলী এস্টাবলিশ ক্যানন ফ্যাক্টরি দিন্দিগুল উইথ দ্য হেল্প অফ হুইচ ইউরোপিয়ান পাওয়ার? আনসার কি হবে? দ্য ফ্রেঞ্চ। নেক্সট, হোয়াট টাইটেল ডিড হায়দার আলী অ্যাডপ্ট? হায়দার আলী কোন উপাধি গ্রহণ করেছিলেন যার অর্থ হলো সর্বোচ্চ নেতা? হুইচ ট্রান্সলেটস টু সুপ্রিম পাওয়ার। একটাই অ্যান্সার, কি দেখলে? কি হবে? কে বলতে পারবে? সর্বাধিকারী। দেখো দেখাচ্ছি, এই যে কোথায় রে গেল, এই যে সর্বাধিকারী পেলাম। চলো নেক্সট। আচ্ছা, which strategic area did Hyder Ali occupy as a part of his military expansion? সামরিক অভিযানের অংশ হিসাবে হায়দার আলী কোন কৌশলগত এলাকাটি দখল করেছিলেন? অবভিয়াসলি একটু আগে করালাম, আনসার কি হবে? তুঙ্গভদ্রা দোয়াব। দেখো আনসার কি হবে? এই যে এই জায়গাটা তুঙ্গভদ্রা দোয়াব। অ্যাকচুয়ালি দোয়াব কি বলতো, দোয়াব হচ্ছে দুটো নদীর মাঝখানের এলাকা। এবার যখনই দুটো নদীর মাঝখানে এলাকা আসে, সেখানে কি জমা পড়ে? পলুমাটি জমা পড়ে। এবার যত পলুমাটি জমা পড়বে এখানে, সেই এলাকা হবে তত বেশি উর্বর। আর সেই এলাকা যত বেশি উর্বর, সেই এলাকায় ফলন তত ভালো, সেই এলাকায় তত বেশি উৎপাদন, আর যত বেশি উৎপাদন তত বেশি হচ্ছে কর বা রেভিনিউ বা ট্যাক্স। তো এই কারণের জন্য এই ধরনের দোয়াব এলাকাগুলো দেখবে যুদ্ধক্ষেত্রের একটা বড় ইম্পর্টেন্ট জায়গা, সবাই চেষ্টা করে। যেমন মিডগঙ্গা প্লেন, গোটা দিল্লি সুলতানেট মিডগঙ্গা প্লেন দখল করার চেষ্টা করেছিল। কেন করেছিল? কারণ পুরো রিজনটাই গঙ্গা যমুনা দোয়াব। যাই হোক, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসছি। ডিউরিং ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার, প্রথম ইংরেজ মহীশূরের যুদ্ধে 1767 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইনিশিয়ালি অ্যালাইড উইথ হুইচ পাওয়ারস এগেইনস্ট হায়দার আলী? ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ারে বলতে চাইছে, প্রথম অ্যাংলো মাইসোর ওয়ারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হায়দার আলীর বিরুদ্ধে কাদের সাথে একসাথে কিন্তু টিম আপ করেছিল? চলো আমরা দেখি। ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ারে এখানে কি দেখতে পাচ্ছি? এই দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার সাথে যুদ্ধ করেছিল? নিজাম অফ হায়দ্রাবাদ এন্ড মারাঠা, এদের সাথে একসাথে হয়ে যুদ্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু হায়দার আলী অশিক্ষিত হতে পারে, কিন্তু হি ওয়াজ আ গ্রেট ডিপ্লোম্যাট। হায়দার আলী নিজাম আর মারাঠাকে নিজের সাইডে নিয়ে নিয়েছিল, অ্যান্ড নিজের সাইডে নিয়ে যখন যুদ্ধটা হয় ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার, কি হয় জানো? ইংরেজরা কি ভেবেছিল যে ইংলিশ, নিজাম আর মারাঠা তিনজন মিলে হায়দার আলী হবে, কিন্তু খেলাটা পুরো ঘুরে গেছিল। হায়দার আলী, নিজাম আর মারাঠা এরা একসাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এগেंस्ट যুদ্ধ করে, एंड फाइनली ईस्ट इंडिया कंपनी को एक बहुत बड़ा घंटा पकड़ा दिया था, बोला, और একদম গোহারাহারি ছিল পুরোপুরি ভাবে। এবং সেখানেই সাইন হয় মাদ্রাজের চুক্তি 1767 বা ট্রিটি অফ মাদ্রাস। চলো একবার দেখে নি এই সেকশনটা। তো এখানে আনসার কি হবে? আনসার হবে নিজাম অফ হায়দ্রাবাদ এন্ড মারাঠাস, এটা হবে কারেক্ট আনসার। চলো নেক্সট সেশনে যাই আমরা। হোয়াট ওয়াজ দ্য আউটকাম অফ ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার? অ্যাংলো মাইসোর ওয়ারের আউটকাম কি হয়েছিল? চলো আমরা দেখি অ্যাংলো মাইসোর ওয়ারের আউটকাম কি হয়েছিল। তার মানে ভাবো আমাদের কি পড়তে হবে, দেখাচ্ছি। দেখো
আমাদের দেখতে হবে মাদ্রাজের চুক্তি কি ছিল, আমাদের দেখতে হবে মাদ্রাজের চুক্তি কি ছিল। চলো 1 মিনিট, জাস্ট হোল্ড অন। আচ্ছা, নাও দেখো কি হলো মাদ্রাজের এখানে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গট ডিফিটেড ডিউ টু হায়দার আলী সুপিরিয়র ওয়ার টেকনিক্স। মাদ্রাসের ট্রিটি সাইন হয়। বোথ দ্য পার্টিস রিটার্ন প্রিজনার্স টু ইচ আদার। নিজেদের যারা যারা যুদ্ধে মানে ধরা পড়েছিল একে অপরের প্রিজনার বা প্রিজনার্স অফ ওয়ার বলে, পিওডব্লিউ বলে, এদের এক্সচেঞ্জ করেছিল। ব্রিটিশ ওয়ার ফোর্স টু সাইন আ ট্রিটি দ্যাট, অদ্ভুত ট্রিটি দেখে নাও, ব্রিটিশরা হায়দার আলী জোর করে সাইন করেছিল কি ভাই আমার যখনই দরকার হবে তোমরা আমাকে সাহায্য করতে বাধ্য হবে। হায়দার আলী এই চুক্তিতে সাইন করে এবং দুজনে 11 বছর একদম চুপচাপ ভাবে ছিল। দেখো তাহলে এখানে কি হবে, ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ারে হুইচ ট্রিটি কনক্লুডেড, সরি এর আগের কোশ্চেনটা ছিল আমরা, হোয়াট ওয়াজ দ্য আউটকাম অফ দ্য ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু হেরে গেছিল, এটাই রাইট অ্যান্সার হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত হয়। নেক্সট আমরা দেখব which treaty concluded first Anglo-Mysore War, obviously Treaty of Madras, এক্ষুনি পড়লাম মাদ্রাজের চুক্তি। নেক্সট, during the silent gap which British Lord bribed the Nizam of Hyderabad to break the anti-British alliance, সাইলেন্ট গ্যাপ বা নিস্তব্ধ সময়কালের মধ্যে কোন ব্রিটিশ লর্ড বিরোধী জোট ভাঙার জন্য হায়দ্রাবাদের নিজামকে ঘুষ দিয়েছিলেন। দেখো এইটা হচ্ছে মজার একটা জায়গা, সাইলেন্ট গ্যাপ কোনটা, এখানে তোমরা কিছু দেখতে পাচ্ছ, দেখো এখানে কি লিখেছি, এই যে 11টা বছর একদম চুপচাপ ছিল, কেউ কাউকে নাড়ায়নি, কেউ কাউকে ঘাটায়নি, এই 11টা বছরকে বলা হয় সাইলেন্ট গ্যাপ পিরিয়ড। এই 11টা বছর, এবং এই 11টা বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু নিজামের সাথে কথাবার্তা বলা, আলোচনা করা, ডিসকাস করা, এদিক ওদিক করে নিজামকে পুরোপুরি নিজেদের ফেভারে করে দিয়েছিল। আর এইখানে যে ভুলটা হায়দার আলী করেছিল সেটা হচ্ছে অহেতুক যুদ্ধ করে জিনিসটাকে ওয়েস্ট করেছে, সময় নষ্ট করেছে, স্বাভাবিক এই ভুলটা তো হবেই। নেক্সট, তা আনসার কি হবে, ডিউরিং দ্য সাইলেন্ট গ্যাপ হুইচ ব্রিটিশ লর্ড ব্রাইব দ্য নিজাম। ঠিক, তাহলে আমাদের আনসার কি হবে, কি হবে, কোন ব্রিটিশ লর্ড, দেখো এখানে কোন ব্রিটিশ লর্ডের কথা বলা আছে, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসই সেই লোক যে নিজামকে ব্রাইব করে নিজের অ্যাডভান্টেজ পজিশনে নিয়ে এসেছিল। তাহলে আনসার হবে ওয়ারেন হেস্টিংস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। দেখো তোমরা যারা সরকারি পরীক্ষার কোশ্চেন সলভ করছো, একটা জিনিসগুলো সবাই প্রায় লাস্ট ইয়ার দেখেই সলভ করে, সবাই তাই করে। আমার এখানে একটা বক্তব্য আছে, দেখো ভাই শুধু প্রিভিয়াস ইয়ার করে পাস হয় না, শুধু প্রিভিয়াস ইয়ার করে, কারণ যদি তাই হতো না, গাড়ির এইভাবে লোকে এইভাবে চালিয়ে এইভাবে যদি গাড়ি চালাও শুধু পিছনের দিকে তাকিয়ে, তো অ্যাক্সিডেন্ট তো হবেই, এই সামনেও তো তাকাতে হবে যে কি আসতে পারে। এই কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কিছু অবশ্যই প্রিভিয়াস ইয়ার দেখতে হয়, পিছনের দিকে তাকিয়েই গাড়ি চালাতে হয়, পিছনেও খেয়াল রাখতে হয়, কিন্তু সামনেও তো দেখতে হয় কি এসছে সেটা যেমন ইম্পর্টেন্ট, কি আসতে পারে সেটাও জরুরি। তাই এই কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা এই যে 50টা যে সেশনটা আছে এখানে শুধু লাস্ট ইয়ার যে আমরা করাচ্ছি তা কিন্তু নয়, আমরা এখানে প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, আপকামিং ফিউচার কোশ্চেন্স করাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স করাচ্ছি। এই 50টা কিন্তু খুবই ক্রুশিয়াল ভাই, প্লিজ প্রত্যেককে বলছি, প্লিজ এই 50টা কোশ্চেন দরকার নোট করে রাখো, কিন্তু প্লিজ করো। আচ্ছা, নেক্সট, what global event in 1775 changed the geopolitical situation and contributed to second Anglo-Mysore War? বলছে 1775 সালের কোন বিশ্বজনিত ঘটনা ভূ রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন করেছিল এবং দ্বিতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধে অবদান রেখেছিল। দেখো তো, চলো দেখি, আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, দেখো চলে বুঝতে পারবে এখানে। দেখো এখানে কি হয়, 1775 সালে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ব্রিটিশরা কিন্তু আমেরিকার কাছে হেরে যায় এবং ফ্রেঞ্চ মানে ব্রিটিশরা চরম ভয় পেয়েছিল কি ফ্রেঞ্চরা ভারতবর্ষ দখল না করে নেয়, কারণ আমেরিকা স্বাধীন হয়েছিল ফ্রেঞ্চদের সাপোর্টেই। তো একটা টেনশন অবভিয়াসলি ছিল সেই গ্রাউন্ডে। তো এখান থেকে কি হয় বলতো, সেকেন্ড অ্যাংলো মাইসোর হয়। ইংলিশ হঠাৎ করে পোর্ট অফ মাহে কেরালাতে অকুপাই করে নেয় এবং সেখান থেকে আবার যুদ্ধ হয়। ঠিক আছে, সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার হয় এবং সেই যুদ্ধে দায়িত্বে ছিলেন স্যার আয়ার কুট। এবং
ওয়ারেন হেস্টিংস ছিলেন তখনকার টাইমে ব্রিটিশ লর্ড। ঠিক, আচ্ছা এবার তো আমরা একবার এখানে আসি কোশ্চেনে। তো উত্তর কি হবে? উত্তর হবে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। নেক্সট আমরা আসবো দ্য ইংলিশ অকুপেশন অফ ফ্রেঞ্চ কলোনি স্পার্কেলড। অবশ্যই যে কোন ফরাসি উপনিবেশ ইংরেজদের দখলে চলে যাওয়াতে উত্তেজনা দেখা দেয়, অবশ্যই ফোর্ট অফ মাহে, মাহে বন্দর, এটা এক্ষুনি করালাম আমরা। নেক্সট, হু ওয়াজ ইন চার্জ অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ ট্রুপস ডিউরিং সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার? আমি একটু আগে দেখালাম স্যার আয়ার কুট। দেখো এখানে একটা কথা বলি, লর্ড ওয়ারেন হেস্টিংস ছিলেন গভর্নর আর আর্মি চার্জে ছিলেন স্যার আয়ার কুট। প্লিজ এটা ভুলবে না, আর্মি চার্জে ছিলেন কে? স্যার আয়ার কুট। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ লর্ড ওয়েলেসলি? খুব ইজি কোয়েশ্চেন, খুব ইজি। চলো তোমরাই বলো কি নাম? রিচার্ড কলে ওয়েলেসলি। পরবর্ত কিছু নেই। আরে ভাই ওর নাম কেন কলে? আমি কি বড় বাবা মা রেখেছে রিচার্ড কলে করেছে? মজা করছি। চলো, ইন হোয়াট ইয়ার ডিড হায়দার আলী ডাই ডিউ টু ক্যান্সার? হায়দার আলী কত সালে মারা গেছিলেন? দেখো আনসারটা বলেই দিই, 1782। এই দেখো দেখিয়ে দিচ্ছি, এই দেখো ট্রিটি অফ ম্যাঙ্গালোর। তোমাদের একটা জিনিস অদ্ভুত লাগতে পারে কি, ম্যাঙ্গালোরের চুক্তি 1784 হচ্ছে, ঠিক আছে? 1782 সালে দেখো হায়দার আলী ডাইজ ডিউ টু ক্যান্সার। অ্যাকচুয়ালি অ্যাংলো মাইসোর ওয়ারটা কিভাবে হয়, শুরু করেছিল হায়দার আলী। থার্ড অ্যাংলো মাইসোর আমেরিকান ইন্ডিপেন্ডেন্স পর যেটা হয়, শুরু করেছিল হায়দার আলী, তারপরে হায়দার আলী মারা যান, ওটা শেষ করেছিল কিন্তু টিপু সুলতান। মানে এখানে দুজন রুলার আছে, হায়দার আলী স্টার্ট করে এবং হায়দার আলী পরে ওরই ছেলে টিপু সুলতান এটাকে কন্টিনিউ করে এবং এটাকে ফাইনালি কনক্লুড করে। চলো নেক্সট, হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল নেম অফ টিপু সুলতান? টিপু সুলতানের অ্যাকচুয়াল নাম কি? চলো দেখি তো টিপু সুলতানের অ্যাকচুয়াল নাম কি। সুলতান ফতেহ আলী খান সাহাব টিপু। বাবার নাম কি? হায়দার আলী। মায়ের নাম কি? ফাতিমা ফকিরুন্নিসা। ডেট অফ বার্থ কি? দেবনাহাল্লি, প্রেজেন্ট ব্যাঙ্গালোর, 10th November 1750। প্রচন্ড এডুকেটেড, হাইলি লিটারেট, টাইগার অফ মাইসোর বলা হতো এবং টাইগার ওনার এমব্লেমও। এবং টিপুর কাছে একটা খেলনা ছিল, টয় টাইগার। ভাই সাহেব খেলনাটা দেখো, এ দেখো বাঘ নিচে হাতে বাঘ হত্যা করেছে, খেলনাটা দেখো। এই খেলনাটা নর্মালি দেখেছো আমরা বাচ্চাদের কি খেলনা দিই? টেডি বিয়ার ফিয়ার দিই। হায়দার আলী হচ্ছে নাকি কি গিফট করেছে? এটা চাবি দিলে বাঘটা আবার ভেতর থেকে আওয়াজ হতো আর বাঘটা এরকম করে এই কাঠের এই সৈন্যটার গলা চেপে ধরতো। ব্রিটিশ সৈন্য ড্রেসে করা আছে। চিন্তা করো কি ডেঞ্জারাস ভাই, ডেঞ্জারাস বাবা, ডেঞ্জারাস ছেলে, ডেঞ্জারাস খেলনা, সহজ কথা। তো এখানে একটা জিনিস বুঝতে হবে, এই খেলনাটা আজকের ডেটে কিন্তু ব্রিটিশ মিউজিয়ামে আছে, ইন্ডিয়াতে কিন্তু নেই। ওরা তুলে, এমনিতে তো লুটেরা, ওরা চুরি করা জাত, তো ওরা চুরি করে নিয়ে গেছে। আর আমার বিন্দুমাত্র রেসপেক্ট নেই এদের প্রতি, বিন্দুমাত্র। সব একদম চোরের দল, সব চোরের দল। ভারত থেকে নির্লজ্জের মতো আমাদের দেশের জিনিস চুরি করে নিজের দেশে নিয়ে গেছে, চুরি করে নিজের দেশে নিয়ে গেছে। আবার বলছি, চোর চোর চোর, চুরি করে নিয়ে গেছে এরা। এই জিনিসগুলো ওদের ভাই নৈতিক কর্তব্যকে ফেরত দেওয়া উচিত। আমাদের দেশের জিনিস, আমাদের দেশের তুমি কিভাবে লুট করে নিয়ে চলে যাও? ঠিক আছে, কি বলবো আর। তাই ওরা যখন জ্ঞান দিতে আসে লিবার্টি, ইকুয়ালিটি, সোসাইটি সব নিয়ে না, তখন মানে বদা জমে যায়, কি বলছে। আচ্ছা দেখো নেক্সট আসি, তাহলে সরি এটা না, ভুল বললাম, সুলতান ফতেহ আলী খান সাহাব টিপু, এটা। নেক্সট, ওয়্যার ওয়াজ টিপু সুলতান বর্ন? কোথায়? একটু আগে দেখালাম কি, দেবনাহাল্লি, ব্যাঙ্গালোর। আজকের ডেটে কোথায়? সেটা ব্যাঙ্গালোরে আছে। নেক্সট, under Tipu Sultan administrative reforms, what was the system called where subjects were divided into departments that could debate and vote and through the Sultan's decision remained final? বলছে টিপু সুলতানের প্রশাসনিক সংস্কারের অধীনে সেই ব্যবস্থাটিকে কি বলা হতো, যেখানে প্রজারা বিভিন্ন বিভাগে বিভক্ত ছিল এবং তারা বিতর্ক ভোট দিতে পারতো, যদিও সুলতানের সিদ্ধান্ত চূড়ান্ত হতো। অবশ্যই কোরাম সিস্টেম। দেখো একবার বুঝে নাও কোরাম জিনিসটা কি। দেখো এটা হচ্ছে সবার উপর হচ্ছে টিপু সুলতান এবং টিপুর আন্ডারে এখানে ছিল সেক্রেটারি। ঠিক, আরেকবার একদম নিচ থেকে শুরু করি। দেখো এটা হচ্ছে বিভিন্ন ভাবে না, আমরা এখানে সরকারি ডিপার্টমেন্ট গুলো বিভিন্ন খাতে ভাগ করেছি। কোথাও ডিফেন্স, কোথাও হেলথ, কোথাও এডুকেশন। ধরো ডিফেন্স, এটা হেলথ, এটা হচ্ছে এডুকেশন। তিনটে দপ্তর, প্রত্যেকটা দপ্তরের
এখানে সেক্রেটারি ছিল এর উপরে, তার উপরে কারা ছিল বলতো, তা এদের উপরে ছিল একদম এই মানে এই ডিপার্টমেন্টের চিফ ছিল, চিফ, এবং তাদের উপরে ছিল টিপু সুলতান। তো যে কোনো ডিসিশনই হতো সবাই মিলে বসে আলোচনা করতো, একটা মিনি পার্লামেন্টের মতো। কিন্তু ফাইনালি ভোটাধিকার হতো, ভোটাভুটি হতো, সবকিছু হতো, কিন্তু লাস্টে টিপুর ডিসিশনটাই ফাইনাল থাকতো। টিপু যেটা বলবে সুলতান সেটা হবে। দেখো এটা তো গণতন্ত্র নয়, বাট এটা গণতন্ত্র নয়, রাজতন্ত্র, কিন্তু গণতন্ত্রের প্রচুর কিছু এর ভেতরে অটোমেটিক আছে। সো দেখে নাও, এই সিস্টেমটাকেই বলা হতো কোরাম ব্যবস্থা। নেক্সট, টু কমব্যাট উইকনেস অফ ফিউডালিজম ইন এগ্রিকালচার টিপু সুলতান ইনিশিয়েটেড পলিসি অফ কি? আচ্ছা, কৃষিক্ষেত্রে সামন্ততন্ত্রের দুর্বলতা মোকাবিলায় টিপু সুলতান কোন নীতি শুরু করেছিলেন? জমিদারদের স্ট্রিক্ট ভাবে কন্ট্রোল করেছিলেন। কারণ আজকে দেখো, কৃষির যদি পতন হয়, কৃষি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে একটা মাত্র কমিউনিটির জন্যই হয়, সেটা হচ্ছে জমিদার কমিউনিটি। তো স্বাভাবিক এটাই হবে আনসার। এই যে টিপু স্ট্রিক্ট কন্ট্রোল অন জমিদার, এগ্রিকালচারাল রিফর্ম, স্ট্রিক্ট কন্ট্রোল করেছিলেন জমিদারদের প্রতি। নেক্সট, বাই কনভার্টিং স্টেট অফ মাইসোর ইন্টু হেড মার্চেন্ট টিপু সুলতান ইনিশিয়েট আ স্টেট মোনোপলি অন হুইচ অফ দ্য ফলোইং গুডস? মহীশূর রাজ্যকে প্রধান বণিক বা হেড মার্চেন্টে রূপান্তরিত করে টিপু সুলতান কোন পণ্যের বাণিজ্য রাষ্ট্রীয় একচেটিয়া অধিকার শুরু করেছিলেন? দেখো একটা জিনিস তোমাকে বলি ভাই, যুদ্ধ করতে গেলে লাগবে পয়সা। যত বড় শক্তি হবে, যত বড় শক্তি হবে, তত বেশি কিন্তু পয়সা লাগবে, তত বেশি কিন্তু পাওয়ার লাগবে, এবং এই পাওয়ারটা তৈরি করার জন্য কিন্তু হিউজ পরিমাণ টাকা লাগবে, মানি লাগবে। তো মানিটা আসবে কিভাবে, কোথা থেকে আসবে মানিটা? দেখো একটা উদাহরণ দিচ্ছি। টিপু সুলতান একটা অদ্ভুত প্ল্যান করেছিলেন। উনি মাইসোরকে একদম এমন সিস্টেমে তৈরি করেছেন যেখানে মেন মেন জিনিসগুলো মাইসোর বিক্রি করবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখো যেখান থেকে ম্যাক্সিমাম পয়সা আসে, গোলমরিচ, চন্দন কাঠ, জামা কাপড়, সোনা, সিলভার, এই জিনিসগুলো এগুলো বিদেশে রপ্তানি হবে, সেগুলো একা টিপু বিক্রি করবে। প্লাস ইনল্যান্ড ট্রেড, পেপার স্যান্ডালউড, এগুলো কিন্তু অনেক হিউজ পরিমাণে, যেগুলো দেশের ভেতরে ব্যবসা হবে। অতএব চন্দন কাঠ বা গোলমরিচ এগুলো একমাত্র টিপু সরকার বিক্রি করবে। তো স্বাভাবিকভাবে একটা জিনিস ভাবো, এগুলো শুধু টিপুই বিক্রি করবে, আর কেউ বিক্রি করবে না। তাহলে তাহলে কি পরিমাণ টাকা, এগুলো তো হাই ভ্যালু আইটেমস, কি পরিমাণ টাকা ঢুকবে বলতো? ওই জন্য পেপার স্যান্ডালউড টেক্সটাইল বিলিয়ন্স, এইটা হবে রাইট আনসার। গোলমরিচ, চন্দন কাঠ, বস্ত্র, মূল্যবান ধাতু, রাইট আনসার। নেক্সট আসছি, হোয়াট ওয়াজ টিপুস মোস্ট রিনাউন্ড মিলিটারি ইনোভেশন? দেখো এটা খুব মজার কথা বলি, টিপুর সব থেকে রিনাউন্ড মিলিটারি ইনোভেশন কি ছিল? টিপু সুলতানের সবচেয়ে বিখ্যাত সামরিক উদ্ভাবন কি ছিল, যার জন্য তার কাছে 5000 ইউনিটের গোলাবারুদের মজুদ ছিল? একটাই উত্তর, সবাই জানি আমরা, কি হবে? রকেট। দেখো, ভাবতে পারছো সেই যুগে এই মানুষটা রকেট তৈরি করেছিল, এবং দু ধরনের রকেট, লং রেঞ্জ এন্ড শর্ট রেঞ্জ, এবং সেই রকেট সম্বন্ধে এপিজে আব্দুল কালাম নিজে কমেন্ট করেছেন, দিয়ে বলেছেন খুব ভালো কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করেছিলেন। ভাবতে পারছো? নেক্সট, অ্যাজ আ ম্যান অফ মডার্ন সেন্টিমেন্ট হোয়াট ডিড টিপু সুলতান প্ল্যান্ট এট সেরিঙ্গাপত্তম? টিপু সুলতান সেরিঙ্গাপত্তমে কি লাগিয়েছিলেন? আধুনিক ভাবধারার মানুষ হিসেবে টিপু সুলতান সেরিঙ্গাপত্তমে কি রোপণ করেছিলেন? মনে রাখতে হবে, ট্রি অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকা স্বাধীন হওয়ার পর তৈরি হয়, ঠিক সেই মডেলেই দেখো এখানে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ট্রি অফ লিবার্টি কিন্তু এই যে সেরিঙ্গাপত্তমের ট্রি অফ লিবার্টি। ঠিক। নেক্সট আরেকটা জিনিস কি দেখো, নেক্সট কোশ্চেন, why did টিপু সুলতান prefer to travel on horse rather than using a palki? তোমরা জানো টিপু সুলতান ঘোড়ায় চেপে ঘুরে বেড়াতেন, পালকি ফালকি রথ ফথ হাতির পিছে কিচ্ছু না। কেন? কারণ মানুষের সাথে যাতে মিশতে পারেন। তো আমাদের এখানে ছোটখাটো লেভেলের নেতারাও যে ধরনের 4-5টা 20-25টা গাড়ি নিয়ে ঘোরে, সাধারণ মানুষ পৌঁছাতেই পারবে না, কথাই বলতে পারবে না, মানে নিজের কথাটা বলতে গেলেও 4-5টা সিকিউরিটি আটকে দেয়। তো মানুষ নিজের সমস্যাটা বলবে কিভাবে, কার কাছে যাবে? সরকারি ইমেলে মেল করলে হয়তো কোনো রেসপন্স থাকে না, গিয়ে দেখা করতে গেলে দেখা করা যায় না, তাহলে কিভাবে মানুষ পৌঁছবে? দেখো ভালো ভালো বড় বড় রাজারা কিন্তু এইভাবে চলতেন না। টিপু সুলতানকে দেখেই দেখো, সাধারণ ঘোড়ায় চেপে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সাথে গিয়ে গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে উনি কথা বলছেন। তো এখানে এই জন্য উত্তরটা কি হবে, তিনি নিজেকে নাগরিক টিপু, সিটিজেন টিপু মনে করতেন, এবং সাধারণ মানুষের সমস্যা শোনার জন্য
তাদের সাথে দেখা করতে চাইতেন। এইটা হবে রাইট আনসার। হি কনসিডার্ড হিমসেলফ সিটিজেন টিপু and wanted to meet common people to listen to their problems. দেখো নেক্সট, বিকজ অফ হিস কমপ্লেক্স, এই যে একটা ছবি দেখিয়ে দিই, এই যে ঘোড়ায় চেপে টিপু সুলতান ঘুরে বেড়াচ্ছেন এবং সিটিজেন টিপু বলছে, বুঝতে পারলে? আচ্ছা, because of his complex mix of modern reforms, secular behavior locally and harsh military tactics elsewhere, the British referred to Tipu Sultan as, দেখো টিপু সুলতান প্রচুর কাজ করেছে। আধুনিক সংস্কার, স্থানীয়ভাবে ধর্মনিরপেক্ষ আচরণ এবং অন্যত্র কঠোর সামরিক কৌশলের এক জটিল মিশ্রণের কারণে ব্রিটিশরা টিপু সুলতানকে কি বলে অভিহিত করতেন? একটাই উত্তর, সেন্টলি মনস্টার। ব্রিটিশরা টিপু সুলতানকে না চরম ভয় পেত, ওরাও অবাক হয়ে যেত কি বলবো, লোকটা একদিক থেকে মানে দেশের মানুষের জন্য সাধুর মতো কাজ করছে, দেশের মানুষের জন্য সাধুর মতো কাজ করছে। আর ফ্যাক্ট হচ্ছে এটা যে ব্রিটিশদের জন্য যে কাজগুলো টিপু করছে সেগুলো ব্রিটিশের কাছে মানে মানে কি বলবো, ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ হচ্ছে, মনস্টাররূপী কাজ হচ্ছে, তাই না? সেন্টলি মনস্টার। নেক্সট, what immediate event sparked the third Anglo-Mysore war? What immediate event sparked the third Anglo-Mysore war? কোন ইমিডিয়েট ইভেন্ট হওয়ার পর সঙ্গে সঙ্গে থার্ড অ্যাংলো-মাইসোর ওয়ার হয়েছিল? দেখো দেখো তো, রাজা অফ কি হয়েছিল, আমি বলেছি কি থার্ড অ্যাংলো-মাইসোর ওয়ার কখন হয়েছিল, কি ঘটনা ঘটে এখানে, এই যে এখানে দেখাচ্ছি। দেখো একটা জিনিস বলি সহজ কথায়, কুয়েত ইরাকের প্রোটেকশনে ছিল, কারেক্ট? সাদ্দাম কুয়েতে অ্যাটাক করলো, সঙ্গে সঙ্গে সেই জিনিসটার জন্যই আমেরিকা ওয়েট করছিল, যেই কুয়েতে অ্যাটাক করলো সঙ্গে সঙ্গে আমেরিকা ইরাকের উপর ঘোষণা করে দিল, ওয়ার ঘোষণা করে দিল, দিয়ে কি বললো, হিউম্যান রাইট ভায়োলেশন। আমেরিকার যেখানে তেল আছে সেখানেই হিউম্যান রাইট ভায়োলেশন দেখতে পায়, বাকি কোথাও দেখতে পায় না। সুদানে কোটি কোটি লোক মরলো, লাখ লাখ লোক মরলো, স্যাটেলাইট থেকে মেঝে রক্ত লাল হয়ে গেলো, একটা কথা বলেনি। কিন্তু এখন ইরান নিয়ে চলছে, সিরিয়া নিয়ে চলেছে, এর আগে ইরাক নিয়ে চলছে, যেখানে তেল সেখানেই ও হিউম্যান রাইট ভায়োলেশন দেখতে পায়, আর কোথাও দেখতে পায় না। অদ্ভুত, যাই না কি আছে, চোখে তেল দিলে মানুষ নাকি পরিষ্কার, আমেরিকা একমাত্র দেশ যার চোখে তেল দিলে পরিষ্কার দেখে, ঠিক আছে? অদ্ভুত, কি জানি না কি ব্যাপার, আমেরিকাই বলতে পারবে। তো এখানে কি হয়েছিল, রাজা অফ তঞ্জোর, তঞ্জোর ছিল মাইসোরের প্রোটেকশনে, ঠিক? এবার হঠাৎ করে কি হয়, টিপু তঞ্জোরে কিছু জমি ছিল যেটা তঞ্জোরের রাজা ডাচদের বিক্রি করে দেয়। এই কারণের জন্য টিপুর একটাই ব্যাড হ্যাবিট ছিল, একটু রাগী লোক ছিল, ব্যাস অ্যাটাক করেছে তঞ্জোরের উপরে। আর এখানেই গন্ডগোল, তঞ্জোর সঙ্গে সঙ্গে সাইন করে গেছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ব্যাস ইমিডিয়েট ব্রিটিশরা টিপুর সাথে যুদ্ধতে নেমে গেল। তাহলে কোন ঘটনা, উত্তর কি হবে বলতো, রাজা অফ তঞ্জোর সোল্ড মাইসোর এরিয়াস টু ডাচ প্রম্পটিং ইল টেম্পার টিপু ডিক্লেয়ার ওয়ার অন তঞ্জোর। তঞ্জোরের রাজা মহীশূরের কিছু এলাকা ওলন্দাজদের কাছে বিক্রি করে দেন, যার ফলে টিপু তঞ্জোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তাই এটাই উত্তর হবে। নেক্সট, ডিউরিং থার্ড অ্যাংলো-মাইসোর ওয়ার, কর্নওয়ালিস ক্রিয়েটেড আ নেক্সাস between Tipu Sultan included the British and which two other powers? দেখো পরিষ্কার বলছি, নিজাম বা হায়দ্রাবাদ এন্ড মারাঠাস। কর্নওয়ালিস জানতো কি ব্রিটিশরা টিপু সুলতান অস্বাভাবিক পাওয়ারফুল, ঠিক ঠিক প্রচন্ড পাওয়ারফুল, জানতো। কারণ এখানে দেখো কি লিখেছে, আবার কোশ্চেনটা বাংলাতে একবার বলি। তৃতীয় ইঙ্গো মহীশূরের যুদ্ধে সময় কর্নওয়ালিস টিপু সুলতানের বিরুদ্ধে একটি জোট তৈরি করেন, যা ব্রিটিশদের সাথে তার কোন দুটি শক্তি অন্তর্ভুক্ত ছিল? দেখো তোমাকে ফ্যাক্ট বলি, টিপু সুলতান জানতেন খুব ভালো করে যে কোন এই কর্নওয়ালিস কি কোনোভাবেই টিপুকে ডাইরেক্টলি হারানো পসিবল না। তো ইনি জোট করেন, কার সাথে জোট করেন, নিজামের সাথে জোট করেন, কারেক্ট? নিজামের সাথে জোট করেন, মারাঠার সাথে জোট করেন, কর্নওয়ালিস দিয়ে একসাথে ত্রিপুর উপর অ্যাটাক করেন, এবং তার ফলাফল কি হয় দেখো, ব্রিটিশ, নিজাম, মারাঠা দুজন ভার্সেস টিপু, টিপু হেরে যায়, সম্ভব না টিপুর পক্ষে জেতা। এবং তারপরে সেরিঙ্গাপত্তনমের চুক্তি 1792, সেখানে 50% জমি টিপুকে সারেন্ডার করে দিতে হয়। টিপুর দুটো ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয় এজ আ গ্যারান্টি, 3 কোটি টাকা ক্যাশ, রুপি ওয়ার কম্পেনসেশন, এবং সমস্ত সৈন্য যারা অ্যারেস্ট হয়েছিল তাদের ছেড়ে দিতে হয়। দেখো ছবিতে দেখতে পাচ্ছি টিপু সন্তানদের নিয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে উত্তর কিন্তু ওটাই হবে। তো এইটা আনসার বি, 31 বি।
নাও লর্ড ওয়েলেসলির কোন সময়কালে ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব, আবার সেম কোশ্চেন, কি উত্তর হবে? লর্ড ওয়েলেসলি সার্ভড অ্যাজ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং হুইচ পিরিয়ড? এই কোশ্চেনটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, বিকজ টপিকের স্টার্টিং এ অলরেডি দেখিয়ে দিয়েছি। আশা করবো তোমরা এটা সলভ করবে, এটা তোমাদের উপর, এই কোশ্চেনটা তোমরা সলভ করবে। চলো আবার এখানে বেরিয়ে 1790 থাকে, এটা নিজেরাই ঠিক করবে তোমরা। 1790 to 1805, হাউ মাচ মনিটারি কম্পেনসেশন ওয়াজ টিপু সুলতান ফোর্সড টু বি দ্য ট্রিটিস? একটু আগে বললাম, সেদিকে বর্তমানে চুক্তির অধীনে টিপু সুলতান কত টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়? 3 কোটি টাকা, 3 crore rupees। নেক্সট, আচ্ছা, হু অফার্ড সাবসিডিয়ারিজ টু টিপু which he subsequently rejected? সাবসিডি অ্যালায়েন্স টিপুকে কে অফার করেছিল? কে কে সাবসিডি অ্যালায়েন্স অফার করেছিল? উত্তর কি হবে? আমরা সবাই জানি লর্ড ওয়েলেসলি। দেখো দেখিয়ে দিচ্ছি, এই যে লর্ড ওয়েলেসলি টিপুকে সাবসিডি অ্যালায়েন্স অফার করেছিল। তারপরে পরেই টিপু এই ফেমাস স্টেটমেন্টটা দেয়, ইটস বেটার টু লিভ লাইক আ লায়ন ফর আ ডে দেন টু লিভ লাইক আ ডগ ফর 100 years। এই যে টিপু সুলতান সাবসিডি অ্যালায়েন্স অফার করছে, ঠিক আছে? দেখো নেক্সট, what famous declaration did Tipu Sultan make upon rejecting subsidiary alliance? অধীনতামূলক মিত্রতা নীতি প্রত্যাখ্যান করার সময় টিপু সুলতান কোন বিখ্যাত ঘোষণাটি করেন? এই যে একটু আগে বললাম, ইটস বেটার টু লিভ লাইক আ লায়ন ফর আ ডে দেন টু লিভ লাইক আ ডগ ফর 100 years। 100 বছর কুকুরের মতো বাঁচাচ্ছে, একদিন সিংহের মতো অনেকটা ভালো, সিংহের মতো বাঁচা অনেকটা ভালো। নেক্সট, কোন তারিখে টিপু সুলতানের পরাজয়ের মাধ্যমে চতুর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধের সমাপ্তি ঘটে? অন হোয়াট ডেট ডিড ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার এফেক্টিভলি কালমিনেট উইথ দ্য ডিফিট অফ টিপু সুলতান? একবার দেখে নি আমরা। আচ্ছা, ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার কত সালে হয়? 1799 হয়। দেখো তো 1799 কোথায় আছে? মে 4th 1799। তো কখন যদি সালও মনে থাকে, এইভাবে তোমরা আনসার বার করতে পারো। তো মে 4 এটা খুবই ইম্পর্টেন্ট ডেট, প্লিজ মনে রাখবে। মে 4 1799, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। 4th মে 1799 ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে টিপু সুলতানের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে টিপু সুলতান কিন্তু হেরে যায়। দেখো একটা কথা বলি, খুব দুঃখজনক ঘটনা, টিপু সুলতান বসে খাবার খাচ্ছিলেন, তখন ওনার একজন সৈন্য এসে ওনাকে খবর দেন কি ওনার যে মেন কমান্ডার ইন চিফ উনি মারা গেছেন। টিপু সুলতান ইমিডিয়েটলি খাবার ছেড়ে ওঠেন, যুদ্ধক্ষেত্রে যান, ওনার বাম হাতে গুলি লাগে, অসাধারণ যুদ্ধ করেন, কিন্তু যুদ্ধ করার পরও কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারেননি। পিঠ পিছন থেকে একজন ছুরি ঢোকায় এবং টিপু সুলতান সঙ্গে সঙ্গে ওখানেই মারা যান। যাই হোক, হোয়াট ওয়াজ টিপু সুলতান ডুইং when he heard the news of commander in chief? যখন চূড়ান্ত যুদ্ধের সময় যখন টিপু সুলতান তার প্রধান সেনাপতির মৃত্যুর সংবাদ পান, তখন তিনি কি করছিলেন? দুপুরের খাবার খাচ্ছিলেন, হ্যাভিং লাঞ্চ। এটাও তো ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, এটা এমনি দেওয়া হয়েছে জাস্ট। আচ্ছা, ফলোইং দ্য ডেথ অফ টিপু, হু ডিড লর্ড ওয়েলেসলি প্লেস অন দ্য থ্রোন অফ মাইসোর? কাকে বসানো হয়েছিল? 5 বছরের বয়স মাত্র, 5-year-old রাজা বদির ডাইনেস্টিকে সিংহাসনে বসানো হয়, জাস্ট 5 years old। এই যে একটা মজার ঘটনা বলি তোমাকে, টিপু সুলতান যখন মারা যায়, সেই রাত্রে বিশাল ঝড় আসে এবং বেশ কিছু ব্রিটিশ সৈন্য মারা যায়। লোকে নাকি বলে, মাইসোরের লোকেরা, যে ঈশ্বর প্রতিশোধ নিয়েছিলেন টিপুর মৃত্যুর। যাই হোক, 1799 সাল, ওয়েলেসলি পাস দ্য সেন্সরশিপ প্রেস অ্যাক্ট ইন অ্যান্টিসিপেশন অফ অ্যান অ্যাটাক ফ্রম হুইচ পাওয়ার? দ্য ফ্রেঞ্চ। 1799 সালে লর্ড কর্নওয়ালিস কোন শক্তির আক্রমণ আশঙ্কায় সেন্সরশিপ প্রেস অ্যাক্ট পাস করেন? দ্য ফ্রেঞ্চ। প্রথমে বলছি সেন্সরশিপ প্রেস অ্যাক্ট কি এবং এটা কেন পাস হয়। দেখো, 1799 সেন্সরশিপ প্রেস অ্যাক্ট, জেমস অগাস্টাস হিকি ইনি একটি খবরের কাগজ পাবলিশ করেন এবং ফার্স্ট নিউজ পেপার পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। কি আসবে? বেঙ্গল গ্যাজেট বা ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার, এটার নাম। আচ্ছা, ইআইসি কিন্তু জিনিস বলি, ইআইসি ডিডন্ট লাইক দ্য আউটস্পোকেন অ্যাটিটিউড অফ দ্য পেপার। এই পেপারটা না খোলাখুলি কথা বলতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ওপেনলি ক্রিটিসাইজ করতো, কিন্তু এটা ওনারা পছন্দ করেননি, এটা ওনারা কোনোদিনই পছন্দ করেননি। তো এই কারণের জন্য স্বাভাবিকভাবেই একটা বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে
যে এর সমস্ত হিকিস প্রেস পুরোপুরি সিজ করা হয় এবং সেন্সরশিপ অ্যাক্ট লাগু করা হয় এবং বলা হয় কি এনি কন্টেন্ট বিফোর বিং পাবলিশড শুড বি ক্লিয়ার্ড বাই ইআইসি অ্যান্ড ইটস অফিসিয়ালস। আচ্ছা, এ লট অফ আদার নিউজ পেপার লাইক ক্যালকাটা গ্যাজেট, ক্যালকাটা ক্রনিকল, বম্বে হেরাল্ড এটসেট্রা পাস করানো হয়। অ্যান্ড এই মানে সরি পাস করানো হয় বলছি, সমসাময়িক আরো অনেক খবরের কাগজ এই টাইমে তোমার তখন বাজারে আসে, কিন্তু এই রুলটা কিন্তু স্ট্রিক্টলি অ্যাপ্লাই করা হয় কেন জানো তো, যাতে লেখালেখির থ্রু দিয়ে ফ্রেঞ্চদের কোনোভাবে ইনফ্লুয়েন্স না করে এবং ফ্রেঞ্চটা যাতে ভারতে অ্যাটাক না করে। Next, what was the primary purpose of Fort William College to establish 18 সাল? Fort William College কি to serve as a intellectual center for Indian scholars? হবে এটা? হবে না স্যার, এইটা হবে ব্রিটিশ সিভিল সার্ভেন্টদের ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য এবং স্থানীয় উপভাষা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া। দেখো একটা কথা বলি, ব্রিটিশ যারা সিভিল সার্ভেন্ট ছিল, তুমি যে দেশে শাসন করতে গেলে তোমাকে তো জানতে হবে সেখানকার সংস্কৃতি। তো এই কারণের জন্য যারা সিভিল সার্ভিসে জয়েন করতো তাদের একটা ট্রেনিং সেন্টার হিসেবে কাজ করতো। এই যে এখানে লিখে দিয়েছি ফোর্ট উইলিয়াম কলেজ, এই যে সিভিল সার্ভেন্টদের কিন্তু এটা একটা ইন্ডিয়ান কালচার ট্র্যাডিশন, এগুলো শেখানো হতো। যাই হোক, এবার আসবো কিছু স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন অন মাল্টিপল সাইজ কোয়েশ্চেন্স। ঠিক আছে, বলি, খুব জরুরি। আচ্ছা, এবার আমরা এই কোয়েশ্চেনগুলো স্টার্ট করব সিচুয়েশন বেসড। দেখো এই কোয়েশ্চেনগুলো কেন ইম্পর্টেন্ট, দেখো অনেক পরীক্ষা আসে, বিশেষ করে ইউপিএসসির ক্ষেত্রে বা ডাব্লিউবিসিএস মেইনস এর ক্ষেত্রে এখন তো সব রকম পরীক্ষা দিয়ে দিচ্ছে, কোয়েশ্চেন স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন দিচ্ছে। তো সেই কারণের জন্য কিছু স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আমরা ডিসকাস করছি, একটু দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অর্থাৎ বলতে চাইছি অধীনতামূলক মিত্রতা নীতি নিয়ে কিছু স্টেটমেন্ট বিচার করো। ভারতীয় রাজা দ্য ইন্ডিয়ান কিং হ্যাড টু বিয়ার দ্য এক্সপেন্স অফ দ্য ব্রিটিশ আর্মি স্টেশন এট হিজ কোর্ট। ভারতীয় রাজা তার দরবারে মোতায়েন ব্রিটিশ সেনাবাহিনীর খরচ বহন করতে হতো। ভারতীয় রাজা প্রতিবেশী রাজ্যগুলির সাথে অবাধে স্বাধীন কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারতেন। উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটা এবং কোনটি ঠিক? The Indian king could freely maintain independent diplomatic relation with neighboring states. এবার কোয়েশ্চেন মার্ক হচ্ছে এটা যে দেখো এই যে এখানে ফিচারে আমরা কি দেখেছি, আমরা কি কি স্টেটমেন্ট দেখেছি? ইন্ডিয়ান রুলার মাস্ট স্টেশন ইউনিট অফ ব্রিটিশ আর্মি অ্যাট ইটস কোর্ট, কারেক্ট। সেকেন্ড স্টেটমেন্টে কি লিখেছে? ইন্ডিয়ান কুড ফ্রিলি মেনটেন ইন্ডিপেন্ডেন্ট ডিপ্লোম্যাটিক রিলেশন। এটা কোনোদিনই নয় যে প্রতিবেশী রাজ্যগুলির সাথে অবাধে স্বাধীন কূটনৈতিক সম্পর্ক রাখতে পারতো। ক্লিয়ারলি এখানে লেখা আছে হ্যাড নো রাইট টু মেনটেন, তাহলে উত্তর এটা হবে যে অপশন বি যেটা আছে 2 নম্বর স্টেটমেন্টটা ভুল, তাহলে 1A এটাই কারেক্ট আনসার হবে, তাহলে কেবল 1 এটাই রাইট আনসার হবে। 42, আচ্ছা, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং প্রি হায়দার আলী মাইসোর। হায়দার আলী মানে হায়দারির আগে মাইসোর সম্বন্ধে দেখো, মাইসোর was famously referred to as King of Alibaba due to rich natural resources, এটা আমরা একটু আগে পড়লাম, এটা obviously correct। আর the Battle of Talikota in 1565 resulted in the defeat of Deccani Sultanate by Vijayanagar Empire, bringing Mysore under central control। চলো একবার দেখে নি, এই যে King of Alibaba এটাও কারেক্ট, অবশ্যই হিউজ পরিমাণ বড় লোক একটা স্টেট। নেক্সট আরেকটা জিনিস কি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে in 1565 ব্যাটল অফ তালিকোটা হয় এবং সেখানে বিজয়নগর এম্পায়ার ভার্সেস দেকানি সুলতানেটের যুদ্ধ হয়, যেখানে বিজয়নগর কিন্তু হেরে যায়। চলো আমরা এই অপশনটা দেখি কি আছে। সেকেন্ড অপশনটা 1765 সালে তালিকোটা যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের কাছে দাক্ষিণাত্য সুলতান পরাজিত হয়, যা মহীশূরকে কেন্দ্রীয় রাজ্যে। তা কোনোদিনই নয়, কারণ বিজয়নগর নিজে হেরে গেছিল ডেকানি সুলতানেটের কাছে, তাই অপশন 2 will be wrong and অপশন 2 নম্বর আনসার ভুল, স্টেটমেন্ট ভুল, অপশন 1 is correct। তাই এটাই হচ্ছে কেবল 1 বা only 1। নেক্সট, consider the following statement of Hyder Ali. He was highly educated and received formal military training in France, which he adopted secular attitude, issuing coins bearing the symbols of Hindu gods and goddess। দেখো এখানে একটা কথা বলি, এখানে একটা জিনিস এখানে বুঝতে হবে যে তিনি অত্যন্ত শিক্ষিত ছিলেন, কোনোদিনই না হায়দার আলী আনএডুকেটেড ছিলেন। তাহলে প্রথম স্টেটমেন্টটাই গোড়াটাই ভুল ভাই, কোনোদিনই না। ফ্রান্সে উনি যাননি প্রশিক্ষণ নিতে, কোথাও নয়। মিলিটারি ট্রেনিং ইন ফ্রান্স কি কথা, ভুল। হি অ্যাডপ্টেড সেকুলার অ্যাটিটিউড ইস্যুইং কয়েন্স, দ্বিতীয় নম্বরটা ঠিক, অবশ্যই ঠিক। তাহলে এখানে 2 অনলি আনসার হবে। দেখো এখানে আমরা কি দেখছি, এখানে দেখি কতটা ঠিক কিনা। অবশ্যই হায়দার আলী সেকুলার ছিল, কারেক্ট।
অ্যান্ড হি মাইসোর আর্মিকে ট্রেনিং দিয়েছিল ফ্রেঞ্চে। তার মানে এটা উনি মাইসোরকে ট্রেনিং দিয়েছিলেন, উনি অশিক্ষিত ছিলেন, আমরা আগে থেকেও জানি উনি অশিক্ষিত ছিলেন, স্টার্টিং এও দেখেছি। আচ্ছা, নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং অ্যাংলো মাইসোর ওয়ার্স। ঠিক, মহীশূরের যুদ্ধ চুক্তিগুলি সম্পর্কে নিয়মিত বিবৃতিগুলি বিবেচনা করো। The Treaty of Madras was a humiliating treaty for the British, forcing them to assist federally if attacked by a third power. ঠিক, the Treaty of Mangalore resulted in heavy territorial losses of Mysore. চলো এখানে কি, ম্যাঙ্গালোরের চুক্তির ফলে মহীশূরের ব্যাপক আঞ্চলিক ক্ষতি হয়েছিল। ওপরে বিবৃতিগুলোর মধ্যে কোনটি এবং কোনগুলি সঠিক দেখে নি, কোনটা সঠিক। দেখো, প্রথম ট্রিটি অফ ম্যাড্রাস হয়, এখানে অপশনে কি আছে, দ্য ট্রিটি অফ ম্যাড্রাস ওয়াজ এ হিউমিলেটিং ট্রিটি ফর দ্য ব্রিটিশ। দেখো এই যে মাইসোরের যুদ্ধটা, ম্যাড্রাসের যে চুক্তিটা হয়, এই মাইসোরের চুক্তি কিন্তু ব্রিটিশদের কাছে মানে বিশালই পরিমাণে এটা কিন্তু হিউমিলেটিং ট্রিটি ছিল। এবং কারণ ব্রিটিশরা এখানে কি হয়েছিল, ব্রিটিশরা এখানে হেরে গেছিল, ডিফিটেড হয়েছিল, তাই কিন্তু 1 নম্বর চুক্তিটা কারেক্ট হবে। তাই 1 নম্বর স্টেটমেন্ট উইল বি দ্য কারেক্ট স্টেটমেন্ট। দ্য ট্রিটি অফ ম্যাঙ্গালোরের চুক্তিতে হেভি টেরিটোরিয়াল লসেস হয় মাইসোরের। আমরা দেখি তো ম্যাঙ্গালোরের চুক্তিতে কি হয়েছিল, না কারোর লস হয়নি, বোথ পার্টিজ রিসর্টেড টু পিস, শান্তি চুক্তি হয়, এবং তারপরে পরে কিন্তু পিটসিং ড্যাক 1784-তে আসে, এবং কোথাও মাইসোরের কোনো ড্যামেজ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাহলে স্টেটমেন্ট 2 কিন্তু এখানে অবভিয়াসলি এটা কিন্তু রং স্টেটমেন্ট, তাহলে উত্তর হবে অনলি 1। নেক্সট, চলো এবার আসছি আমরা 45 নম্বর কোয়েশ্চেনে। Consider the following statement about Tipu Sultan's administrative and economic reforms. টিপু সুলতানের প্রশাসনিক এবং অর্থনৈতিক সংস্কার সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। তিনি কোরাম নামক একটি ব্যবস্থা চালু করেছিলেন, যেখানে বিভিন্ন বিভাগের বিতর্ক এবং ভোট দেওয়ার অধিকার ছিল, যা তার স্বৈরাচার একটি গণতন্ত্রের উপাদান যুক্ত করেছিল। He implemented a system of called quorum, where different departments have the right to debate and vote, introducing a democratic element in autocracy. একদম correct answer, right? He allowed private European merchants to break the state monopoly on the trade. তিনি অর্থনীতিকে চাঙ্গা করতে গোলমরিচ এবং চন্দন কাঠের বাণিজ্য রাষ্ট্রীয় একজনের অধিকার ভাঙার জন্য, কোনোদিনই রাষ্ট্রীয় অধিকার ভাঙার জন্য করেননি, উনি রাষ্ট্রীয়কেই এই অধিকারগুলো দিয়েছিলেন, এগুলো নিয়ে বিজনেস করো। তো আমরা একটু আগে এটা দেখলাম, এখানেও দেখেছি, আমি তোমাদের দেখিয়েও দিতে পারি যে এখানে কোরাম ব্যবস্থা স্টার্ট করেছিলেন, এটা একদম কারেক্ট আনসার। আর সেকেন্ডে তুমি দেখো স্টেট মনোপলি করেছিলেন, এখানে রাজ্যকে অধিকার দিয়েছিলেন এইসব জিনিস নিয়ে বিজনেস করার জন্য। অতএব এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে প্রথম স্টেটমেন্টটা কারেক্ট, পরের স্টেটমেন্টটা ভুল, তাহলে এ অনলি এটাই হবে রাইট আনসার। Next, consider the following statement regarding Third Anglo-Mysore War. The war triggered because Tipu Sultan attacked Kuwait. The war ended with the Treaty of Seringapatam. আচ্ছা একটা কথা বল, টিপু সুলতান কোনদিন কুয়েত অ্যাটাক করেছিল? হবে না, এটা ভুল আনসার। ওটা আমরা একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করেছি, কোনোদিনই টিপু সুলতান কুয়েত অ্যাটাক করেনি, এটা ভুল। তো প্রথম স্টেটমেন্ট তো হবেই না। এবং সেরিঙ্গাপাতামের যুদ্ধ 1792 সাল, এটা কারেক্ট আনসার, এটা অবভিয়াসলি কারেক্ট আনসার। তো এটাই উত্তর হবে। সেরিঙ্গাপাতামের চুক্তিতেই কিন্তু থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার শেষ হয়, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার এটা হয়, এবং যে চুক্তিতে শেষ হয় সেই চুক্তির নাম হচ্ছে ট্রিটি অফ সেরিঙ্গাপাতাম 1792। যুদ্ধ কার ভিতরে হয়েছিল? ব্রিটিশ নিজাম মারাঠা ভার্সেস টিপু সুলতান। আর তখন পাওয়ারে কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস। কোশ্চেনটা আসে কি থার্ড অ্যাংলো মাইসোরের টাইমে পাওয়ারে কোন লর্ড ছিলেন, মনে রাখবে লর্ড কর্নওয়ালিস। Next, consider the following statement regarding Lord Wellesley's administration. ওয়েলেসলির প্রশাসন সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। ওয়েলেসলি designed the subsidy alliance as a cost cutting measure and to create a ring fence in India. ওয়েলেসলি খরচ কমানোর ব্যবস্থা কস্ট কাটিং মেজার হিসেবে ভারতে একটি রিং ফেন্স তৈরির জন্য অধীনতামূলক মিত্রতা তৈরি করার নকশা তৈরি করেছিলেন। আর সেকেন্ড, Wellesley passed the Censorship Press Act in 1799 because he appreciated the outspoken attitude of James Augustus Hickey in Bengal Gazette. তাহলে একটা জিনিস আমি তোমাকে বলি, একটু দেখো, এই যে ওয়েলেসলি কি করলো? রিং ফেন্স ইন ইন্ডিয়া। দেখো একটা জিনিস আমি তোমাদের একটু দেখাই, এইখানে একটু দেখাই যে আই থিঙ্ক ডায়াগ্রামটা আছে এখানে, আমাকে উপরে যেতে হবে, এক সেকেন্ড আমাকে একটু টাইম দাও।
একটু টাইম দাও, উপরে আছে। আই থিঙ্ক আমি ওটা করেছি। আমি তো খুঁজে পাচ্ছি না। এই যে, হ্যাঁ পেয়েছি, 11 নম্বর। এই দেখো, প্রত্যেকটা স্টেট, এই যে আওয়াধ, হায়দ্রাবাদ, তাঞ্জোর, মাইসোর, মাদ্রাস, মারাঠা, প্রত্যেকটা স্টেটকে উনি ওয়েলেসলি সাবসিডি এলায়েন্সে দখল করেছিলেন। দিয়ে এই দেখো, এরকম করে একটা গার্ড ওয়াল তৈরি করেছিল ইন্ডিয়াতে, যাতে নেপোলিয়ন কোনোভাবে এন্ট্রি না করতে পারে। এইটাকেই বলা হচ্ছে রিং ফেন্স। বুঝতে পারলে? আশা করি তোমরা যারা দেখছো তারা বুঝতে পেরেছো যে আমি কি দেখাতে চাইছি। আচ্ছা, এবার চলে আসি আমি এবার কোয়েশ্চেনে। অনেকটাই নিচে নেমে গেছি। এই যে, তাহলে রিং ফেন্স ইন ইন্ডিয়া, এটা কিন্তু কারেক্ট হলো। আর কস্ট কাটিং মেজার যদি বলো, হ্যাঁ অবশ্যই কস্ট কাটিং মেজার। কেন বলছি কস্ট কাটিং মেজার? কারণ চুক্তির একটা জায়গা দখল করতে গেলে যুদ্ধ করতে হয়, যুদ্ধ না করে চুক্তির দ্বারা দখল হয় তাহলে অনেক টাকা বেঁচে যাবে। তাহলে প্রথম স্টেটমেন্টটা কিন্তু অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি কারেক্ট। ফার্স্ট স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট। সেকেন্ড স্টেটমেন্ট কি বলেছে? Wellesley passed the censorship act because he appreciated the outspoken attitude of অবস্থা সিকি। ওয়েলেসলি সেন্সরশিপ অ্যাক্ট প্রেস অ্যাক্ট পাস করেছিলেন কারণ তিনি জেমস অবস্থা সিকির বেঙ্গল গ্যাজেটে স্পষ্টভাষী মনোভাবের প্রশংসা করতেন। ভাই কোনোদিনই করতেন না, প্রশংসা উনি কোনোদিনই করেননি। লিখেছে ইআইসি কোনোদিনই পছন্দ করেননি হিকির এই খোলাখুলি লেখার ব্যাপারটা, এবং এই কারণের জন্য সেন্সরশিপ মানে ব্যান করেছিলেন। বলেছিলেন যা ইচ্ছা তাই লেখা যাবে না, আমরা চেক করবো, যদি ভালো লাগে তাহলে ওটাকে অ্যালাউ করবো। তো এই সেকেন্ড স্টেটমেন্টটা কিন্তু ভুল, প্লিজ খেয়াল রাখবে। সেকেন্ড স্টেটমেন্টটা হবে না, এটা কিন্তু রং আনসার, রং স্টেটমেন্ট। তাহলে ওয়ান অনলি, এ অনলি আনসার হবে। 47, খুব ভালো কোয়েশ্চেন, এটা দারুণ কোয়েশ্চেন। 47, নেক্সট আসছি 48। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ফোর্ট উইলিয়াম কলেজ। দেখো 1800 সালে এস্টাবলিশ হয়, এটা একদম ঠিক, এবং বাংলা এবং উর্দু ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করে, এটাও একদম ঠিক। দুটোই আনসার, সো বোথ 1 and 2। আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। এই দেখো 1800 সালে এস্টাবলিশ হয়, এটা ঠিক, এবং বাংলা এবং উর্দু ল্যাঙ্গুয়েজ দুটোকে ডেভেলপ করে, এটাও ঠিক। তো এটা নিয়ে কোনো ডাউট নেই আমাদের। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং টিপু সুলতানস রিলিজিয়াস পলিসিস। টিপু সুলতানের যে ধার্মিক নীতি, সেইগুলো নিয়ে, ধর্মীয় নীতি, সেইগুলো নিয়ে কিছু আলোচনা। উইদিন মাইসোর হি বিহেভড ইন এ সেকুলার ওয়ে অ্যান্ড হ্যাড লট অফ হিন্দু জেনারেলস। অবশ্যই মাইসোরের ভেতরে উনি কিন্তু সেকুলার অ্যাটিটিউড মেনটেন করতেন। উনি যেগুলো ওনার ক্ষেত্রে ডিসকাশন হয় সেটা হচ্ছে মাইসোরের বাইরে উনি অবশ্যই কিছু নন সেকুলার কাজ করেছিলেন, কিন্তু মাইসোরের ভেতরে না। অনেক টেম্পল ডিস্ট্রাকশন করেছিলেন, সেটা মাইসোরের বাইরে, এবং করেও ছিলেন টাকা পয়সা লুট করার জন্য মেনলি। আউটসাইড মাইসোর ইন এরিয়াস দেয়ার ওয়ার এগেনস্ট হিম হি ব্রোক টেম্পলস অ্যান্ড চার্চেস। এটা উনি অবশ্যই করেছিলেন। তাহলে যদি দেখা যায় এখানে আনসারটাকে, তাহলে 49 এর ক্ষেত্রে আমরা দেখবো বোথ 1 and 2 কিন্তু কারেক্ট আনসার। তোমাকে আমি এটা দেখিয়েও দিতে পারি। এই যে টিপু সুলতান সেকুলার অ্যাডমিনিস্ট্রেশন ইন মাইসোর, প্রচুর হিন্দু জেনারেলস ওনার ছিল, কিন্তু এবং মাইসোরের বাইরে উনি মন্দির মসজিদ ভেঙেছিলেন মেনলি টাকা পয়সা লুট করার জন্য। যাই হোক, লাস্ট কোয়েশ্চেন 50, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট কনসার্নিং আফটারম্যাথ অফ ফোর্থ অ্যাংলো-মাইসোর ওয়ার। টিপু সুলতানকে ক্যাপচার করা হয় and he was sent to exile in Rangoon। ভাই টিপু সুলতান মারা গেছিলেন, টিপু সুলতানকে ক্যাপচার করা হয়নি। আমরা একটু আগে এখানে দেখলাম অলরেডি কি টিপু সুলতান লাস্ট মোমেন্ট, টিপু সুলতান fought bravely, he got shot on the left shoulder, he fought but killed by a jawan of EIC। 1 নম্বর পয়েন্ট। আর সেকেন্ড হচ্ছে যুদ্ধের পর অধিনায়ক মিত্রনীতির মাধ্যমে মহীশূরকে ওয়াদিয়া রাজবংশের 5 বছরীয় রাজা, একটু আগে আমরা করলাম, এটা 5 বছরের রাজাকে, 5 বছর বয়স এমন একজন কাউকে রাজা করে সিংহাসনে বসে সাইন করেন। এবং তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 50-তে only 2, বি উইল বি দা কারেক্ট আনসার। ঠিক, আচ্ছা আশা করি এই যে রাজার ছবি এটা আবার দেখালাম, আশা করি তোমাদের এই সেশনটা পুরো কমপ্লিট হলো 50টা কোয়েশ্চেন্স এর। দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আমরা ডিসকাস করে দিলাম। যদি এক্সট্রা আরো কিছু তোমাদের মনে হয় দরকার, তোমরা কমেন্টসে জানাও যে স্যার আমাদের এইগুলো লাগবে, বা বেশি নাম্বারে ফোন করো।
এবিসিতে এখন অ্যাডমিশন চলছে অ্যাডভান্স ব্যাচ এন্ড ফাউন্ডেশন ব্যাচের জন্য। তোমরা যে কোনো গভর্নমেন্ট এক্সামিনেশন নিয়ে কোয়েরি থাকলে ফোন করতে পারো। আগে এসো, ফ্রি ক্লাস করো, দেখো কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশন নিতে পারো। এবিসি খুব রিজনেবল ফিজে পড়ায় স্টুডেন্টদের। শুনলে অনেকে হয়তো অবাক হয়ে যাবে, বিশ্বাস হবে না। তো খুব মিনিমাম ফিজে এবিসি পড়ায় এবং চেষ্টা করে যাতে খুব ভালোভাবে নিজের সার্ভিস দেওয়ার। এবং প্র্যাকটিক্যালি বলছি, আই এম নট ট্রাইং টু সেল এনিথিং। তোমরা এসো, ক্লাস করো, দেখো ভালো লাগো, যদি তোমাদের ভালো লাগে তোমরা কন্টিনিউ করতে পারো। তো এটা একদম মানে আমরা পুরোপুরি ट्रांसपेरेंट ऑर्गेनाइजेशन। आइए बैठिए देखिए क्लास कीजिए और 4-5 जगह पे क्लास कर लीजिए, फिर आप डिसाइड कीजिए। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের ভিউয়ার সাপোর্টার্স তাদের আমরা খুব বেশি ভালোবাসি, থ্যাংক ইউ। আর যদি তোমাদের সময় থাকে এই ভিডিওটাকে প্লিজ ভালো করে ওয়াচ করো, লিখে রাখো খাতায় কোয়েশ্চেন্স গুলো, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি, খুবই ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করবো প্রত্যেক টপিক্স এর উপরে এরকম করে 50 কোয়েশ্চেন্স এর একটা ইম্পর্টেন্ট 50 কোয়েশ্চেন্স এর একটা অ্যানালাইসিস নিয়ে আসা। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের জন্য এটুকু। খুব ভালো থাকো, গড ব্লেস ইউ। অসাধারণ ভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।